একটা মেয়ের সংসার করতে ভালো নাই লাগতে পারে না, এরকমটা তো নয় যে রান্নাবাটির সংসার করছি, চলো আজকে ভালো লাগছে না খেলা করব না, কালকে আবার যদি মুড ভালো থাকে তাহলে তোমার সাথে আবারও সংসার রান্নাবাটির খেলা করব। সংসার লাইফটা তো এরকম নয়। একটা মেয়ের যখন বিয়ে হয়, মেয়েটা বাচ্চা বয়সেও যদি মেয়েটার বিয়ে হয় না, বিয়ে হওয়ার পর কিন্তু একটা মেয়ে অনেক কিছু বুঝে যায়। কারণ সংসার এমনই একটা জিনিস, যেই মেয়েটা ছোট্ট বয়সেও যদি বিয়ে হয়, ছোট্ট বলতে এখানে আমি একদম 11-12 বছরের কথা বলছি না, মিনিমাম ধরো ওই 18-19 বছরে যদি বিয়ে হয়, তখন গিয়েও কিন্তু সেই মেয়েটা সংসারে যখনই পড়বে না, সংসার কি জিনিস বুঝে যাবে। বাচ্চা থেকে আস্তে আস্তে কিন্তু সে অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। এটা ভগবান প্রদত্ত একটা দান। যেই মেয়েটা নিজে এক গ্লাস জল গড়িয়ে হয়তো খেত না, মা না দিলে সেই মেয়েটা হয়তো নিজে তো খাওয়ার সময় পাবেই না, শ্বশুরবাড়ির সবাইকে দিতে ব্যস্ত হয়ে যাবে না। এটা শ্বশুরবাড়ির লোকজন ফোর্স করে দেওয়াচ্ছে, সবার ক্ষেত্রে কিন্তু এরকমটা হয় না, অনেক ক্ষেত্রে এরকমটা হয় সেই মেয়েটায় নিজে থেকে এতটা গোছানো সংসারী হয়ে যায়। তাহলে এগুলো ভগবান প্রদত্ত দান ছাড়া আর কি হতে পারে বন্ধুরা? কয়েকটা মাসের ব্যবধানে একটা মেয়ে বাচ্চা থেকে কতটা বড়তে পরিপূর্ণ হয় যখন সেই মেয়েটা বিয়ে হয়ে যায়, যখন তার কপালে সিঁদুর উঠে যায়। আবার সেই মেয়েটা যখন মা হয়ে যায়, তার গুরুত্বটা আরো বেড়ে যায়। সে নিজে থেকেই অনেক কিছু নিজে বুঝতে পারে যে না, এই টাইমটা সন্তান আমার ঘুমাচ্ছে, এই টাইমে আমার সংসারের আদার্স কাজকর্মগুলো করে নিতে পারে। এগুলো কিন্তু মা বাবারা ছোট থেকে শেখায় না, এগুলো নিজেরা কিন্তু আমরা রপ্ত করে নিই, তাই না? কোন শ্বশুরবাড়ি, কোন মেয়ের ভাগ্যে কিরকম শ্বশুরবাড়ি পড়বে, এটা না ভগবান আগে থেকে আমাদেরকে জানিয়ে দেয়, নাকি আমাদের বাবা মারা জানেন যে এই শ্বশুরবাড়িতে আমার মেয়ে অত্যাচারিত হতে পারে, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে একটা মেয়ে যখন সংসার জীবনে পা দেয়, তখন তাকে কিন্তু অনেক কিছু সহ্য করতে হয়, এবং এই সহ্য করার নামই কিন্তু সংসার। তা বলে আমি বলছি না যে যেই শ্বশুরবাড়িতে শুধুমাত্র সেই মেয়েটার উপর বিনা কারণে টর্চার করা হবে, সেই মেয়েটা সেখানে মুখ গুমড়ে পড়ে থাকুক না, অবশ্যই তার ফাইট করে সেই শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসা উচিত। কিন্তু বন্ধুরা, একটা মেয়ে যদি শুধু একটা ছেলের সাথে প্রেম করে এবং সেই প্রেম করার দরুন সে তার সেই সুখের সংসারকে লাথ মেরে বেরিয়ে চলে আসে, তাহলে সেই মেয়েকে পরকীয়ার রানী ছাড়া আর কি বলা যেতে পারে? সুখে মানুষ কখন অন্য কিছু অপশান খোঁজে? যখন তার সেই জিনিসটাতে পোষাচ্ছে না, তাই না? সেই জিনিসটা তার পোষাচ্ছে না, একটা ড্রেস ছেড়ে অন্য একটা ড্রেস মানুষ কখন কিনতে যায়? যখন যে চলো এটা আমার পুরনো হয়ে গেছে, এটা অনেক কবার পড়েছি, তাহলে আমরা একটা নতুন কিনি। কিন্তু এখানে একটা সংসার তো আর এরকম নয়, এই সংসারটা ভালো লাগছে আজকে করবো, আর ওই সংসারটা আজকে আমার ভালো লাগছে না, সেটাকে ছেড়ে দিয়ে নতুন একটা সংসার করব, এরকম তো নয়। সেখান থেকে দাঁড়িয়ে একটা ছেলে একটা মেয়ের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে, এবং সেখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বন্ধুরা, এই যে গামলা নানান রকম অ্যালিগেশন সন্দীপদার উপর দিয়েছে, সেগুলো যে সম্পূর্ণ মিথ্যা, সেটা কিন্তু তোমরা আজকের এই ভয়েস রেকর্ডিং এর মধ্যে বুঝতে পারবে। একটা ছেলে একটা মেয়েকে বোঝাচ্ছে যে আমাকে তুই থামাতে পারবি না, কারণ কি এমন হাতিয়ার তুই আমার হাতে তুলে দিয়েছিস যেগুলো দেখিয়ে এমনিতেই তোকে আমি ব্ল্যাকমেল করব, নয় তোকে নিজেকে এটা করতে হবে, নয় তোকে ওই বাড়ি ছেড়ে আমার সাথে চলে আসতেই হবে। কারণ কি ছেলেটা কোথাও না কোথাও বুঝতে পেরে গেছিল যে আমি একটা সোনার ডিম পাড়া হাঁসকে আমার ভালোবাসার জালে অলরেডি ফাঁসিয়ে ফেলেছি, এবং ফাঁসিয়ে এমন কিছু তার কাছ থেকে হস্তক্ষেপ করে নিয়ে নিয়েছি যেখানে সেই মেয়েটার আর এগোবার না পেছোবার কোনো রাস্তা নেই। মেয়েটাকে কোনো একটা না কোনো গড্ডায় পড়তেই হবে। যেরকমটা ভাবা সেরকমটাই হয়েছে না। এখানে যদি কোনো চালাকি মেয়ে হতো না, তাহলে এই সমস্ত ঘটনা ক্লিয়ার করে নিজের হাজবেন্ডকে বলতে পারতো যে জানো তো আমি এরকম একটা প্রবলেমে পড়ে গেছি, তার কাছে এই জিনিসগুলো আমার আছে, আমি কি করব এবার বলো, আমি একটা ভুল করে ফেলেছি। কিন্তু না, সে সেটা না করে সে সেই সমস্ত কিছুর মধ্যেও কিন্তু বলেছে যে হ্যাঁ তুই আমার ঘরে থাকবি আর ও আমার বাইরে থাকবে। যে এই ভয়েস রেকর্ডিং কিন্তু আমরা অনেকদিন আগেই শুনেছি। এখানে এই ফোগলাকান্ত কি গামলাকে বোঝাচ্ছে যে তুমি আমাকে থামাতে পারবে না, যখন বলছে যে মানে এরকম বোঝাচ্ছে যে তোমার ফ্যামিলির লোক, তখন ফোগলাকান্ত কি বলছে যে আমার ফ্যামিলির লোক, আমার ফ্যামিলির লোকের কথা বাদ দাও, আমার ফ্যামিলির লোক তো ভাববে যে সোনার টুকরো একটা বউ পেয়েছি, একটা মনের মতো বৌমা পেয়েছি। কেন বন্ধুরা বলছে কথাটা? কারণ কি ওরা খুব ভালো করেই জানতো মেয়েটা মান্থলি লাখ লাখ টাকা ইনকাম করে, সেখানে সোনার ডিম পাড়া হাঁসকে আমি বাড়িতে আনছি, তখন কিন্তু ছোট্ট কিষাণু তার সন্তান, সেই ফ্যামিলির লোক জানতো। তাহলে পরবর্তী সময় গিয়ে কেন তার ফ্যামিলির লোক বলেছে যে সেই সন্তানকে আমরা মেনে নেবো না, শুধুমাত্র সেই মেয়েটাকে আমরা মেনে নেবো? কারণ কি সেই মেয়েটাকে তারা পছন্দ কখনোই করতো না যদি না এত লাখ টাকা ইনকাম করতো মান্থলি। টাকার জন্য সেই ছেলেটাও মেয়েটাকে ফাঁসিয়েছে, এবং সেই মেয়েটাও কিন্তু মানে তার ওই জালেতে ফেঁসে গেছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে তার পরিবার মানে ছেলেটার পরিবারও খুব ভালোভাবেই বুঝে গেছে যেটা হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস। তো এখান থেকে আমরা কিন্তু অনেক কিছু রপ্ত করে মানে কি বলবো নিতে পারি, অনেক কিছু নিয়ে নিতে পারি। সেখানে এই ফোগলাকান্ত কিভাবে বোঝাচ্ছে যে জানি তুই আমাকে খুব ভালোবাসিস, কিন্তু একবার ভেবে দেখতো তোর ফ্যামিলিতে যে গুমড়ে গুমড়ে যে
কষ্টটা পাচ্ছে, মানে গুমড়ে গুমড়ে যে একটা অশান্তি ঝগড়া হচ্ছে, বারংবার আমি তোমাদেরকে ভিডিওতে বলি যে এই সমস্ত ঘটনা পুরোপুরি ওয়াইটি প্ল্যাটফর্মে চালাট হওয়ার কিছুদিন আগে কিন্তু সন্দীপ দা একটা কোয়েশ্চেন আনসার ভিডিও করে, যেখানে কিনা সন্দীপ দাকে কোনো একজন ভিউয়ার্স প্রশ্ন করে যে গোপাল নামক কোনো একটা ছেলের সাথে এই গামলার চক্কর চলছে। সেখানে কিন্তু সন্দীপ দাস এই কথাটাকে একদম হাওয়ায় উড়িয়ে দেয় যে না, আমি তো এরকম কোনো কথা শুনিনি, আর আমার বিশ্বাস আছে ও কখনো এরকম করতেও পায় না। অলরেডি কিন্তু তখন এই সমস্ত বিষয় নিয়ে ঝামেলা অশান্তি শুরু হয়ে গেছে, মনোমালিন্য শুরু হয়ে গেছে। তারপরেও একটা স্বামী সোশ্যাল মিডিয়ায় এসে নিজের বউকে সতী প্রমাণিত করবার জন্য ভিউয়ার্সদের কাছে নিজে মিথ্যে প্রমাণিত হচ্ছে আজকে দাঁড়িয়ে, যে সেদিন সে বলেছিল আমি কিছু জানি না আর আমার ওয়াইফ কখনো আমাকে ঠকাতেও পারে না, ও আমাকে খুব ভালোবাসে। কতটা সেই মেয়েটার প্রতি একটা স্বামীর আস্থা, ভালোবাসা, মানে ভরসা, কোথাও না কোথাও একটা স্বামী হয়তো এটা ভেবেছিল যে আমাকে ঠকাতে পারে, কিন্তু আমার সন্তানকে, তার জন্ম দেওয়া সন্তানকে একটা মা কিন্তু কখনো ঠকাতে পারে না। কিন্তু গামলা সেই কাজটাই করেছে। আজকে কেন গামলাকে নিয়ে আমরা এত এত নেগেটিভ ভিডিও বানাই? আমাদের প্রবলেমটা ওই জায়গায় নয় যে সে কেন পরকীয়া করেছে, আমাদের প্রবলেম তুমি কি কারণে করলে। আর তুমি বেরিয়ে গেছো, ঠিক আছে, বেরিয়ে যাওয়ার পরেও সন্তানের কথা তোমার একবারও মনে পড়লো না। সেইগুলো নিয়ে যখন বলা হয়েছে তার উল্টে তুমি সন্দীপদার নামে আবারও নতুন নতুন 498 এর কেস বা তার বাবা মাকে বাচ্চা পাচার কাণ্ডের কেস, এইগুলো দিনের পর দিন করে গেছে। এতটা সাহস, এতটা ঔদ্ধত্য সেই মেয়েটার মধ্যে কোথা থেকে আসে, যেখানে কিনা সেই মেয়েটাই আসল নাটের গুরু। সেখানে এই ফোগলাকান্ত কি বোঝাচ্ছে যে তুমি যেই মানুষগুলো তুমি গুমড়ে গুমড়ে কষ্ট পাচ্ছে, সেই মানুষগুলো হয়তো একটা ধাক্কা পাবে, একটা ধাক্কা। হ্যাঁ রে ফোগলা, রে রামপাট, রামপাট তোর মতো ছেলেকে দিতে হয়। তোর মতো ছেলে না জেনে বুঝে ব্রেন ওয়াশ করছে যে তারা যেমন গুমড়ে গুমড়ে মরছে, সেখান থেকে নয় একটা ধাক্কা পাবে। তো কি হয়েছে? আর তুমি যেটা নিয়ে চিন্তা করছো স্বামী আর সন্তান, তুমি তার জন্য মরবে? তোমার যে এত কুটকুটুনির বাই আছে, তোমার ওই কুটকুটুনি তো সন্দীপ প্রতিদিন তোমার মেটাতে পারে না। তো স্বামী স্ত্রীর মধ্যে এটা তো প্রতিদিনই হয়। এই জলনবুড়ি বলছিল যে এই মানে দৈহিক যে একটা আমাদের ভালোবাসা, এটা একটা কি মানে সম্পর্কের মধ্যে প্রয়োজনে অবভিয়াসলি প্রয়োজন, অবভিয়াসলি প্রয়োজন, কিন্তু তার মানে এটা নয় যে স্বামীটা সেই স্ত্রীকে প্রতিদিন তার ইচ্ছা পূরণ করতে পারছে না, মানে সেই ওয়াইফটা সেখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কোনো পরপুরুষের সেই জিনিসটাকে পাওয়ার জন্য সাহায্য নেবে। তাহলে তো বারংবার বলি, কত পুলিশ, কত ডক্টর, কত মানুষ চাকরি সূত্রে বাইরে থাকে। এই আমরা যারা কন্ট্রোভার্সি করি এখানকার মধ্যেই অনেকে আছে যাদের হাজবেন্ডরা সপ্তাহ মানে পুরো সপ্তাহটায় বাইরে থাকে, শনি রবিবার আসে। এবার সেই শনি রবিবার যে সেই মেয়েটার শরীর ঠিক থাকবে, তো এরকমটা নাও হতে পারে। তার মানে সেই মেয়েটা দেখছে যে যখন ও আসছে তখন আমার শরীর ঠিক থাকছে না, আর ও যখন চলে যাচ্ছে তখন আমার ইচ্ছা করছে। তার মানে এই সপ্তাহ, এই মানে পুরো টাইমটাকে, সপ্তাহটাকে পার করার জন্য আমাকে অন্য কারোর সাহায্য নিতে হবে। প্রত্যেকটা মেয়ের ভাবনা কি এক? যারা কিনা এই গামলাকে সাপোর্ট করে তারা নিজেরা যেমন, গামলা তেমন, আর আমাদেরকেও হয়তো সেই রকমই ভাবে, যে কারণে এই ধরনের কথাগুলো বলতে পারে যে তুই কি স্বামী আর সন্তানের জন্য মরবি? মানে ভেবে দেখেছো? স্বামী সন্তান ভাড়বে যাক, তুই আমাকে ভালোবাসিস, তুই যেহেতু বলছিস যে তুই আমার জন্য মরতে পারবি, এবং একটা মানে এইটা দিয়ে যে গালাগাল দিল যে আমার এক্স ড্যাশ ড্যাশ এরকম করে যে গালাগালটা দিল ফোগলাকান্ত, সেখানে তোমরা একবার মানে তোমাদেরকে তো আমি কল রেকর্ডিংটা শোনাইনি। তো বন্ধুরা তোমরা আগে ভয়েস রেকর্ডিংটা শুনে নাও, আমি অনেকটা ফাস্ট করে দিচ্ছি, যেমন পারবো একটু চেঞ্জ করে দিচ্ছি। তোমরা আগে ভয়েস রেকর্ডিংটা শুনে নাও, তারপর আসছি তোমাদের সামনে। শুনে নাও তোমরা আগে। তুই আমার এই জায়গায় তুই থামাতে পারবি না। দেখ প্রথম কথা হচ্ছে কেন বলতো, আমি তোকে বলছি সে আমি তো একেবারে বাচ্চা না। দেখ তুই আমাকে যদি অতটাই ভালোবাসতিস যে আমার জন্য তুই মরবি, ঠিক আছে, তাহলে তুমি একটা বার অন্তত বলতিস ঠিক আছে আমার সামনে আয়। এতটা সময় তো আমার এখন মনে অতটা সাহস জোগাড় করে উঠতে পারিনি, আমার সামনে আয়, তোরা সবাই মিলে যদি আমাকে অতটা সাহস মনে নিতে পারিস তাহলে আমি পারবো। এইটুকু কথা একবার বলছিস। তোর প্রথম কথা কি জানিস, তোর শ্বশুরবাড়ি, তোর তিনটা ফ্যামিলি না, আমার ফ্যামিলি কি তোর সমস্যা? আমার ফ্যামিলি কী হবে? কোনো কিছুই না। আর তারা যাদের একটা মনের ইচ্ছা পূর্ণ হবে, তাদের মনের মতন একটা বৌমা পাবে, ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, তোর ফ্যামিলি হ্যাঁ তারা এমনি গুমড়ে মরছে, ঠিক আছে, তিলে কষ্ট পায়, হ্যাঁ একেবারে একটা ধাক্কা পাবে, তার থেকে রেহাই পাবে, হ্যাঁ একটা ধাক্কা পাবে। এবার তোর ফ্যামিলি যেটা তোর স্বামী বাচ্চা যেটা নিয়ে তোর সমস্যা, ঠিক আছে, তা তুই তাদেরকে ছেড়ে তুই মরবি? এটা একটা জোকস হয়ে গেল না? হ্যাঁ ভালোবাসিস তুই আমাকে, বাট এতটাও নয় যেটা তোর শ্বশুরবাড়ির লোকজনের উপরে আছে। ভালো তুই আমাকে বাসিস, কারো কোনোদিন ভালোবাসা ছোটো করি না আমি। যাই হোক, কোনোদিন শুনেছিস আজকে হয়তো বলেছিস কোনো বাড়ি ছাড়কে চাই না আমি, ওই তুই এক্সের কথা বলছিলি বলে কোনোদিন তোর সাথে বলেছি যে আমার এক্স এই তাই ওই কিস্তি মেরেছি? কারণ ভালো একদিন হলেও বেশি না থাকে, কিস্তি মারবো কেন? আর সে নেই বলে সেই তার যেটা ভালো লেগেছে সে করেছে, তাই বলে আমি না যে ভালোবাসা চলে যাওয়ার পরে সেই মানুষটাকে গালাগালি যাবো। তার যেটা ভালো লেগেছে, হ্যাঁ হয়তো সে হয়তো বুঝতে পারিনি আমাকে, আমার খামতিকতা কিছু ছিল, একাধিক তালিবাজি, হয়তো আমি কোনো ব্যক্তিকে স্যাটিসফাই করতে পারিনি। রেকর্ডিংটা শুনলে বন্ধুরা, এই তো সবে একটা ভয়েস রেকর্ডিং তোমাদের সামনে দেওয়া হলো, সন্দীপ দা দিয়েছে, সেখান থেকে নিয়ে যথারীতি ভয়েস রেকর্ডিংটা তোমাদের সামনে দিলাম।
এইবার তোমরা একবার ভেবে দেখো কিভাবে ব্ল্যাকমেল করছে এই ছেলেটা, যে তুই আমাকে থামাতে পারবি না, ওকে থামাতে পারবে না। তার মানে ও কি তার মানে ওদের এই যে সম্পর্কটা, আমরা যে প্রথম দিন থেকে ডে 1 থেকে বলে এসেছি যে ওই 2-1 মাসের সম্পর্ক ওদের নয়, আগে থেকেই ওদের সম্পর্ক, এবং ওই সময় সম্পর্কটা খুবই একদম গভীর, মাখো রসালো ভাব একটা তাদের মধ্যে চলে এসেছিল। দুজনেই দুজনার জন্য পাগল হয়ে যাচ্ছিল। না হলে কি করে এই গামলা বলতে পারে? সন্দীপ যখন এই কথাগুলো তাকে বলে যে তুই এই রকম করেছিস, তখন বলে কেন, কি হয়েছে, তুই বাড়িতে থাকবি আর ও আমার, তুই ঘরে থাকবি, ও আমার বাইরে থাকবে। একটা মেয়ে যখন মা হয়ে যায়, যখন একটা মেয়ে অন্য বাড়ির বউ হয়ে যায়, তখন এই নোংরা কথাগুলো তার স্বামীর সামনে বললে তার স্বামী সেগুলোকে সহ্য করতে পারে? আমি বলছি না যে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়া মানেই, মা হয়ে যাওয়া মানেই সে তার সমস্ত চাহিদা ইচ্ছা সমস্ত কিছু বিসর্জন দেবে, একদম নয়। কিন্তু সেই মেয়েটার বোধগম্য রাখতে হবে যে আমার স্বামী যেটা আমায় দিতে পারছে না প্রতিনিয়ত, আমি যে চাইছি তারও তো কোনো একটা রিজন আছে না। আর আমার মনে হয় না, অনেকটা হয়তো খারাপ কথা মুখ দিয়ে বলছি, আমার মনে হয় না যে এই রকম সন্তান প্রায় 2-3 বছর বয়স হয়ে গেলে, 2.5 বছর বয়স হয়ে গেলে সেই স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত কোনো ভালোবাসার চাহিদা, মানে কি বলতে চাইছি, মানে তোমরা আশা করছি বুঝতে পারছো, প্রতিনিয়ত কিন্তু হয় না, রেয়ারই। সেখানে সেই মেয়েটার যদি অত্যাধিক চাহিদা, অত্যাধিক খিদে থাকে, সেই ছেলেটা একদম নর্মাল একটাই কাজ করেছে। কারণ কি, প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা এজ আছে, একটা বয়স আছে, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে এর যে চাহিদা, এ যে জিনিসগুলো চাইতো, সেগুলো হয়তো সন্দীপদা বুঝে উঠতে পারতো না। মেয়েটা হয়তো ক্লিয়ার করে বলতে পারতো তাকে যে আমার এইখানে প্রবলেম হচ্ছে, সেটা সে না করে সে নিজের মন মতো করে কিন্তু সে নতুন একটা সঙ্গীকে জুটিয়ে নিল, এবং এমন একটা সঙ্গীকে জুটিয়ে নিল, বলতে বাধ্য হচ্ছি, যদি এইরকমও কোনো মেয়ে হয়ে থাকে, তারা যেই সমস্ত ছেলেদের সাথে এই সমস্ত পরকীয়ায় লিপ্ত হবে, তোমরা একবার ভেবে দেখো সেই ছেলেটা কি কখনো ফোন মারফত, ইন্টারনেট মারফত বলবে যে তুই তোর এইটা খোল, তুই তোর ওইটা খোল, তোর ওইখানটা আমি হাত বোলাই, তোর এইখানটা আমি চুমু খাই, এইগুলো বলবে? তোমরা এইগুলোও দেখতে পাবে আস্তে আস্তে। দাঁড়াও, দুটো স্ক্রিনশট তোমাদের সামনে অনেক আগে ভিডিওতে শেয়ার করেছিলাম, এইরকম অনেক স্ক্রিনশট আছে বন্ধুরা, যেখানে চুম্মা চাটি, এখানে হাত দিলাম, ওখানে হাত দিলাম, তুমি এখানটা খোলো, তুমি ওখানটা খোলো, তোমার এই হুকটা খুলছি, তোমার ওইখানটাই করছি, এইরকম অনেক নোংরা কিন্তু বন্ধুরা স্ক্রিনশট আছে। তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে। একটা মেয়ে ভুল করে ফেলেছিল, মানছি, সেই ভুলটা নিয়ে সেই মেয়েটা কিন্তু নিজে সব মানে এসে ক্ষমা চাইতে পারতো, কিন্তু না, সেই মেয়েটা সেই ছেলেটা সেই বোঝানোতে বুঝে গিয়ে সেই রাতে সেখান থেকে বেরিয়ে চলে গেছিল। তাহলে বন্ধুরা, এ যে বেরিয়ে গেছিল গামলা সন্দীপ দাদের বাড়ি থেকে, পুরো আগেকার একটা প্ল্যানিং ছিল। কারণ বুঝতে পারছো কিভাবে তাকে ব্ল্যাকমেল করে পুরোপুরি মানে বলা হয়েছিল যে তোকে ওই বাড়ি থেকে বেরোতেই হবে, এনি হাউ তোকে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতেই হবে, তুই যদি না বেরোস তাহলে তোর সাথে আমার সমস্ত চ্যাটিং কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় রিভিল করে দেবো। বুঝতে পারছো বন্ধুরা, এখানে মেয়েটা কিন্তু সাহায্য নিতে পারতো, প্রশাসনের সাহায্য নিতে পারতো, নিজের বাপের বাড়ির সাহায্য নিতে পারতো, নিজের শ্বশুর বাড়ির সাহায্য নিতে পারতো, কিন্তু সেই মেয়েটা সেইগুলো না করে আবার একটা নেক্সট যে স্টেপ অবলম্বন করে, সেই স্টেপটাও কিন্তু ভুল হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমরা এরকম দেখি, অনেক মেয়েকে কিন্তু অনেক ছেলেরা এইভাবে ফাঁসায়, অনেক মেয়েরা সেই ফাঁসানোতে ফেঁসে গিয়ে নিজেদের লাইফটাকে বরবাদ করে দেয়, ঠিক এই গামলার মতো। আবার অনেক মেয়েরা সমস্ত বিষয়টা কিন্তু প্রশাসনের সামনে জানায় বা বাড়ির ফ্যামিলি মেম্বারসদের সামনে জানায়, তারা হয়তো একটু তাদের নাম বদনাম হয়, কিন্তু তারা কিন্তু মানে কি বলবো একদম নরকের দিকে চলে যায় না, একটা জায়গায় দাঁড়ায়। সেখান থেকে আস্তে আস্তে মানুষ সমস্ত কিছু কিন্তু ভুলে যায়, যে মেয়েটা একটা ভুল করেছিল, নিজের ভুল বুঝতে পেরে সমস্ত কিছু আবার কিন্তু বলে ক্ষমাও চেয়েছে। কিন্তু এখানে গামলার ঔদ্ধত্য, গামলার এই যে সব সময়ের জন্য একটা মানে আমি হাম কারেঙ্গে যে একটা ব্যাপার, ওর এটা কি করা উচিত? ও যে জিনিসটা করেছে, একটা নর্মাল তোমরা যারা নিরপেক্ষ ভিউয়ার্স ভেবে দেখো তো, এই যে কথাটা বলছে যে তুই তোর স্বামী আর সন্তানের জন্য তুই নিজে মরবি। আরে ভাই, আমরা বাঁচি তো স্বামী সন্তান সংসারের জন্য। এই যে গামলা আজকে পুজো দিচ্ছে, কিসের জন্য? না সন্তানের জন্য। তোমার কিসের উপোস করলো? নীল ষষ্ঠীর উপোস করলো, সন্তানের জন্য বিপত্তারিণীর ব্রত করলো, হাতের ধাগা আনলো। তাহলে সেই দিন মনে পড়েনি যে আমি তো বাঁচবই আমার সন্তানের জন্য? তাহলে তুই আমাকে কি করে বলছিস যে আমি আমার সন্তান আর স্বামীর জন্য নাকি মরবো? কি করে বলছিস তুই এই কথাটা? আমি তো বাঁচবই আমার সন্তানের জন্য। তাহলে সেই দিনকে যেহেতু সেই সন্তানের বাঁচা মরার কোনো রকম কোনো কিছু দায়ভার এই গামলা নেয়নি, তাহলে আজকে এখন কিসের এত ভালোবাসা চাগাত দিয়ে উঠছে যে আমার সন্তানকে আমার কাছে যে কোনো কারণে নিয়ে আসতেই হবে, কন্টেন্ট ছাড়া, ভিউজ ছাড়া। আর কি বন্ধুরা, তোমরা একবার ভেবে দেখো তো,
এইরকম এত এত কল রেকর্ডিং, এত এত স্ক্রিনশট কিন্তু সন্দীপদার কাছে গচ্ছিত রাখা আছে। যদি আসল কল রেকর্ডিং তথা স্ক্রিনশট গুলো দেয় না, তোমরা যারা গামলাকে সাপোর্ট করছো তারা ওর মুখে গিয়ে থু এইটা দিয়ে আসবে। তোমরা যারা সাপোর্ট করছো তারা থু এইটা দিয়ে আসবে, কারণ ও জেনে বুঝে গাড্ডায় পা দিয়েছে, জেনে বুঝে নোংরামো করেছে। একটা স্বামী একটা বইয়ের এই সমস্ত কল রেকর্ডিং গুলো শোনার পরেও যে সন্দীপ দা মাথা ঠান্ডা করে যে ওকে অন্য কিছু করেনি, এটা তো অনেক সৌভাগ্য বন্ধুরা। অন্যান্য বাড়ির পুরুষরা হলে এর থেকে বেশি কিছু করে ফেলতে পারতো, এবং সেই জিনিসটাই গামলা নিজের মগজে ঢুকিয়ে জাস্ট মিথ্যে অ্যালিগেশন, মিথ্যে ব্লেম সন্দীপদার ওপর দিয়ে দিয়েছে। নাহলে এখনো পর্যন্ত সন্দীপদা এইটুখানি কিন্তু ভয়েস রেকর্ডিং দিল, পারলে অনেক দিতে পারতো। আসল যে ভয়েস রেকর্ডিং গুলো আছে সেইগুলো কিন্তু দিতে পারতো, দিল না। কারণ কি, কোথাও না কোথাও তার মধ্যে এখনো একটু হলেও কিন্তু মানবিকতা আছে। এ যেভাবে আরম্ভ করেছে তার ওপর কিন্তু আর নেওয়া যাচ্ছিল না। ভিউয়ার্সরা, আমরা চারিদিক থেকে সন্দীপদাকে বলছিলাম যে একটু অন্তত দাও, কারণ ওর ঔদ্ধত্য, ওর অহংকার দিনে দিনে বাড়ছে। বলা হচ্ছে যে আগের এই যে বললাম, যারা আমি ভিডিও দেখি না, যে ও পয়সা আছে, পয়সা কথা বলে। হ্যাঁ, পয়সা দিয়ে সমস্ত কিছু কিনা যায়, পয়সা দিয়ে সম্মান কেনা যায় না। আজকে মন্দিরের অবস্থা কি? পয়সা তো অনেক উপার্জন করে নিয়েছে ওই একটি বছরে, সেই পয়সাগুলো ব্যাংক ব্যালেন্স করে নিয়েছে, জমা দিয়ে দিয়েছে। কিন্তু আজকে সেই মেয়েটাকে সেই একটা ভুলের জন্য দিনের পর দিন চোখের জল ফেলতে হচ্ছে। যেখানে যাচ্ছে সেখানে সেই পুরুষের সাথে সম্পর্কে লিপ্ত করে দিচ্ছে। কারণ কি, মানুষ ওকে সন্দেহের চোখে দেখছে। ও এমন একটা কাজ করেছে, মানুষ ওকে সন্দেহের চোখে কিন্তু দেখবে। সেইখান থেকে দাঁড়িয়ে আজকে গামলার যারা বলছো এই একটা ভুল, একবার ভেবে দেখো তো এই একটা ভুলে ও কত রকম নোংরামো করেছে। এটাকে একটা ভুল বলা চলে না। নিশ্চয়ই প্রথম দিনের প্রেমালাপেই, নিশ্চয়ই প্রথম দিনের কথাবার্তাতেই বলেনি তুই তোর এটা খোল, তুই তোর ওটা খোল, তোর ওইখানে আমি হাম্পি দিলাম, তোর ওইখানে আমি এই করলাম। এইগুলো নিশ্চয়ই বলেনি প্রথম দিনের প্রেমালাপে। নিশ্চয়ই সেই প্রেমটা আস্তে আস্তে কথোপকথন হতে হতে ঠিক এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছিল যেখান থেকে সেই ছেলেটা বলার সাহস পেয়েছিল। কোনো ছেলে ফট করে সে একটা মেয়েকে অফার করলো, প্রপোজ করলো, তারপরেই বলবে চল তুই এটা খোল, তুই ওটা খোল? কখনো কি বলবে না। সেই মেয়েটা এই তরফ থেকে সুযোগগুলো দিয়েছিল, তার সেই নোংরা প্রস্তাবগুলোতে এই মেয়েটা দিনের পর দিন এক ধাপ করে তার সেই প্রস্তাবে রাজি হয়েছিল। তবেই কিন্তু সেই ছেলেটা এত বড় নোংরামো করার মতো সাহস পেয়েছিল। বন্ধুরা, এখানে শুধু ছেলেটার দোষ দিলে হবে না, ছেলেটার থেকে বেশি দোষ কিন্তু মেয়েটার। ছেলেটা তো পরের বাড়ির বউ ভাঙিয়ে এনেইছিল। ছেলেটা তো একটা মায়ের কোলকে, মানে একটা সন্তানের যে স্নেহ ভালোবাসা দেওয়ার আসল যে একটা গাছ মা, সেই গাছটাকে তো একদম এইভাবে হেলিয়ে দিয়েছিল তার ওই মানে কি বলবো, নোংরা ভালোবাসা দিয়ে। কিন্তু সেখানে একটা মা এগুলো করার আগে একবারও ভাবিনি যে আমি কারোর বাড়ির বউ বাদ দিচ্ছি, আমি কারোর ওয়াইফ বাদ দিচ্ছি, কিন্তু আমি কারোর মা, আমি তাকে কি করে এতটা কষ্ট দিতে পারি? ঠিক আছে, চলো প্রেম করেছি, ভালোবেসেছি, চলে আসছি, কিন্তু সন্তান, তার টার্গেটই ছিল যে ওই সন্তানকে কখনো নেবে না। ও ভাবতেও পারেনি যে ওর আজকে এই দুরবস্থা হবে। ওই কারণে ও শুধুমাত্র রিভেঞ্জ নেওয়ার জন্য এবং ওই 5 লাখ টাকার জন্য এই কিষানুকে নিজের কাছে নিতে চাইছে, যার জন্য ওর এত কিছু নতুন চাকাত দিয়ে উঠছে। এই মানবাধিকার কমিশনের কাছে যাব, এই চাইল্ড কমিশনের কাছে যাব, এই অমুকের কাছে যাব, এই তমুকের কাছে যাব। নাহলে সে প্রথম দিন যখন এসেছিল বাচ্চাকে কিন্তু নিয়ে আসতো। বন্ধুরা, তোমরা আশা করছি ভয়েস রেকর্ডিংটা শোনার পর তোমরা কমেন্টস করে জানিও তো যে এত দিন যে আমরা সন্দীপদার পাশে আছি বলাটা ভুল, কিষানুর পাশে আছি, জাস্টিস ফর কিষানু। এই যে গলা চেঁচিয়ে সময় বের করে তোমাদের সামনে যে কিষানুর হয়ে দিনের পর দিন ভিডিও দিয়েছি, নিজেদের বাবা মা মানে ভাই বোন এক করে, অপরপক্ষে কিছু ভিউয়ার্স আমাদেরকে কমেন্টস করেছে, সেগুলো আমরা রিমুভ করেছি। কারণ স্ল্যাং আমি দিই না, স্ল্যাং আমি পছন্দ করি না, আমার কমেন্ট সেকশনে আসুক। সেখানে কেন দাঁড়িয়েছি? একটা বাচ্চার ভবিষ্যতের জন্য। আজকে বাচ্চাটা বলেছে মা চলে গেছে, সেখানে মানুষকে ভুল বোঝানো হচ্ছে কি, যে বাচ্চাটা বলেছে মা মারা গেছে, তার বাবা শিখিয়েছে বাচ্চাটা মারা গেছে। তোমরা প্রত্যেকে গিয়ে সেই ভিডিও টাইম মেনশন করে শোনো তো, বাচ্চা বলেছে মা মারা গেছে, বাচ্চা বলেছে মা চলে গেছে। বাবা যে চলে গেছে এই কথাটা শিখিয়েছে, ভদ্র পরিবার থেকে বিলং করে সন্দীপদার মা ভদ্র শিক্ষায় ছেলেকে মানুষ করেছে, তাই হয়তো বলেছে মা চলে গেছে। অন্যান্য ফ্যামিলিতে যারা অফ ক্যামেরায় ভিডিওগুলো, মানে এই ঘটনাগুলো যাদের ফ্যামিলিতে অফ ক্যামেরায় ঘটে, তাদের ফ্যামিলিতে হয়তো এইটাই শেখায় যে হ্যাঁ তোর মা মারা গেছে, এটাই হয়তো শেখায়। যেটা রিয়েলিটি, যেটা বাস্তবে কিন্তু এটাই বলবে তোর মা মারা গেছে। সেখানে তো সন্দীপ দ্বারা ভদ্র বলেছে চলে গেছে। আচ্ছা, আজকে নয় মা সন্তান জানছে যে মা চলে গেছে, দুদিন পর জানবে না মা কি কারণে চলে গেছে? দুদিন পর ছেলে বড় হবে না, ছেলের ফ্রেন্ড সার্কেল হবে না, সে মানে তার ইচ্ছা হতেই পারে দেখি তো মা ফ্ল্যাটে কার সাথে থাকে। সে হট করে একদিন গেল, দেখলো ফোগলার সাথে মা আছে, তাহলে তখন কি হবে? তখন তো ও নিজেই রিয়েলাইজ করবে তাহলে বাবা যেই কথাগুলো বলেছে সম্পূর্ণ সত্যি কথাই বলেছে।
তখন কি হবে বন্ধুরা? একটা ছেলেকে নিজে এইভাবে টানা হিজড়া একটা সোশ্যাল মিডিয়ার মতো জায়গায় এসে একটা ছেলের ভবিষ্যৎ নিয়ে এইভাবে নষ্ট করা হচ্ছে যে সেই ছেলেটা নাকি বলেছে যে তার মা মারা গেছে, তার বাবা নাকি শিখিয়েছে তার মা মারা গেছে। চোখে কি একদম অন্ধ আর কানে কি একদম কালা হয়ে গেছে এই সমস্ত ক্রিয়েটাররা? সত্যি এরা যে কি মানসিকতা দিয়ে তৈরি, মানে কি বলবো। তো বন্ধুরা, ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। আবারও খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। তোমাদেরকে একটাই কথা বলবো, যেই ভয়েস রেকর্ডিংটা শুনলে এবং যে কটা কথা আমি তোমাদের সামনে বললাম, যে এই যে সবাই বলে একটা ভুল, প্রেমের প্রথম দিনই কি এই সমস্ত কিছু হতে পারে? হতে পারে না। একটা মেয়ে দীর্ঘদিন প্রায় 10-12 দিন 1 মাস করার পর মেয়েটার মধ্যে রিয়েলাইজ হয়নি যে আমি আমার স্বামীকে ঠকাচ্ছি। কারণ কি, এই ফগলাকান্ত ভয়েস রেকর্ডিং এর মধ্যেই বলছে যে ওরা যে গুমড়ে মরছে তার থেকে তো একটা ধাক্কা পাবে। মানে গুমড়ে মানে মরছে মানে কি, এই বিষয় নিয়ে ওদের মধ্যে অশান্তি ঝগড়া চলছে, যেটা গামলা ফগলাকে ফোন করে জানায়। তাহলে সেখান থেকে গামলা তো বুঝতে পেরেছে যে এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের মধ্যে ঝগড়া অশান্তি হচ্ছে, ছেলেটার লাইফে এফেক্ট পড়ছে। তারপরেও সেই মেয়েটা বেরিয়ে যাওয়ার ডিসিশনটা কিভাবে নিয়েছিল? তার মানে তার শ্বশুরবাড়ির লোক তাকে না এটা করতে গেছে, তাকে না মানে গ্যাস জ্বালিয়ে ধরতে গেছে, তাকে না ছাদ থেকে ফেলতে গেছে, কিছুই কিন্তু করেনি। এগুলো সম্পূর্ণ সাজানো একটা গল্প। আজকের ভয়েস রেকর্ডিং এ স্পষ্ট যে ওরা গুমড়ে মরছে, তার থেকে একবারে ধাক্কা পাবে। তাহলে সেই জায়গাতেও মেয়েটা কি বোঝেনি যে আমি যেটা করছি সেটাতে কতটা এফেক্ট পড়তে পারে আমার বাচ্চার? বাড়বে যাক শ্বশুরবাড়ি, বাচ্চার কথা সেই মেয়েটা তখন কেন ভাবলো না? আজকে একটা মেয়ে হয়ে মেয়ের পাশে আমি কেন নেই? এই কারণে নেই, কারণ একটা মেয়ে যেমন আমি একটা মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়াইনি যারা বলছো, তার সাথে আমি একজন মা, তাই একজন সন্তানের পাশে দাঁড়িয়েছি। তার জন্য যেটা ভালো হবে তার জন্যই ফাইট করছি এবং আগামী দিনেও করবো। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। টাটা।